বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা এইচএসসি 2021 ব্যাচের 6th উইক ফিজিক্স 4th অ্যাসাইনমেন্ট নাম্বার 4 ফিজিক্সের এই অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমি ডক্টর আলিবউদ্দিন। তোমাদের এখানে দ্বিতীয় পত্রের 3য় অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, চলতড়িৎ অধ্যায় থেকে এবং এখানে কারশফের সূত্র সংক্রান্ত বিষয়গুলোই বেশি গুরুত্ব পেয়েছে। তো শিরোনামে এসছে হলো কি, যে বর্তনীতে তড়িৎ প্রবাহের ক্ষেত্রে বর্তনীর উপাদানগুলোর ভূমিকা বিশ্লেষণ। এখন বর্তনীর উপাদান বলতে যেটা বোঝায়, যদি আমরা স্ট্রেট ফরওয়ার্ড বলতে চাই, তাহলে তড়িৎচালক শক্তি এবং রোধ, এটাই হচ্ছে বর্তনীর উপাদান। সেই উপাদানগুলোর কি ভূমিকা, এইটা আমাদের বিশ্লেষণ করতে হবে। তো দেখো, প্রথমে আমাদের এখানে একটা চিত্র দেওয়া আছে। সেই চিত্রটা এইটা ফিগার ওয়ান। এই R1 এবং R2 শ্রেণীতে দেওয়া আছে, V1 একটা ব্যাটারি দেওয়া আছে এদের সঙ্গে শ্রেণীতে, মাঝে V2-র সঙ্গে R3 একটা শ্রেণীতে রোধ যুক্ত আছে, এদের সঙ্গে সমান্তরালে আবার সমান্তরাল দুইটা রোধ R4 এবং R5 যুক্ত করা আছে। তড়িৎ প্রবাহের ইন্ডিকেশনটা দেখানো আছে। V1 থেকে প্রবাহ বের হচ্ছে I1, এখান থেকে কোনো তড়িৎ প্রবাহ দেখানো হয়নি। এই তড়িৎ প্রবাহের মান দেওয়া আছে I2 এবং ডিরেকশন দেওয়া আছে, এক্স এবং ওয়াই প্রান্ত নির্দিষ্ট করা আছে। ক নাম্বার প্রশ্নে এসে বলছে আমাদের, ক নাম্বার প্রশ্নে ফিগার 1 থেকে বর্তনীতে কারশফের সূত্র দুটি কিভাবে চিত্রসহ এই কিরূপ হবে চিত্রসহ দেখাও। তার মানে এই অবস্থান থেকে আমাদের কারশফের সূত্র দুইটা চিত্র এঁকে তার বিশ্লেষণ করে দেখাতে হবে, কিন্তু এই রুব্রিক্সে এসে আমাদের যেটা ইন্ডিকেশন দেওয়া আছে, নির্দেশনা যেটা দেওয়া আছে, বলছে এইটা করার জন্য এক্স এবং ওয়াই পাতের মূল বিন্দু বা এক্স এবং ওয়াই বিন্দু দুইটাকে আমাদের গুরুত্বের সঙ্গে চিহ্নিত করতে হবে। অর্থাৎ এই দুটাকেই মূল হিসাবে ধরে নিয়ে উভয় পাশের হিসাবটা করতে হবে। তাহলে এই এক্স এবং ওয়াই প্রান্তকে যদি আমরা মূল বিন্দু ধরে নিই, দুইটা অপরিবর্তনশীল দুইটা বিন্দু ধরে নিই, তাহলে এ পাশে কী হবে, R1 এবং R2 শ্রেণীতে। তাহলে এটার ক্ষেত্রে R1 ও R2 শ্রেণীতে, তাহলে RS = কত হবে, R1 প্লাস R2। আবার R4 এবং R5 কি, R4 প্যারালাল R5। তাহলে সেই ক্ষেত্রে RP সমান কত হবে, RP সমান R4 R5 ডিভাইডেড বাই R4 প্লাস R5। তাহলে এই RP এর মান পাবো আমরা, আর RS এর মান পাবো। তাহলে এই RS এবং RPকে রিপ্লেসড করে নিয়ে আমরা ফিগার 1.1 বলে একটা চিত্র অঙ্কন করেছি, ফিগার 1.1। তার মানে এইটার মডারেট রূপ। এটার থেকে কি করেছি আমরা, কিচ্ছু করিনি, শুধুমাত্র R1 এবং R2কে শ্রেণীতে যুক্ত করে RS এর মান নির্ণয় করেছি, R4 এবং R5কে সমান্তরালে নিয়ে RP এর মান নির্ণয় করেছি, এটুকুই। তাহলে এখন এইবার আমাদের দেখতে হবে যে এখানে কারশফের সূত্রগুলো কিভাবে চিহ্নিত হয়। ক নাম্বার প্রশ্নের উত্তর যেটা আমাদের, এটা ক নাম্বার। তাহলে কারশফের সূত্রগুলো কি, কারশফের দুইটা সূত্র আছে, তার মানে প্রথম সূত্র একটা এবং দ্বিতীয় সূত্র একটা। তাহলে আমরা পরপর দুইটা সূত্রকে বিশ্লেষণ করব। তো কারশফের প্রথম সূত্র, কারশফের প্রথম সূত্র, এটাকে কারশফস কারেন্ট ল বলে। কারশফস কারেন্ট ল, KCL এটাকে বলা হয়, KCL কারেন্ট ল, কারশফস কারেন্ট ল। এখন এই কারশফস কারেন্ট ল বা প্রথম সূত্র যেটা, বা জাংশন ল বলে এটাকে, সেইটা আমরা নির্ণয় করব এখানে। তাহলে এখানে আমাদের এক্স বিন্দু এবং ওয়াই বিন্দুতে কারশফস কারেন্ট ল আমরা দেখাবো। সেখানে দেখাতে গেলে এই বিন্দুতে কোন কোন কারেন্ট মিলিত হচ্ছে সেই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। এখন দেখো, এই Y1 এর ডিরেকশন, এই I1 ডিরেকশন দেওয়া আছে, এক্স বিন্দুতে প্রবেশ করছে, আর I2 এর ডিরেকশন এখান থেকে বের হয়ে আসছে। তাহলে এই I1 ওয়াই বিন্দু থেকেও এদিকে বের হচ্ছে I1,
তাহলে এই I2 যেহেতু আসছে তাহলে এটাও হচ্ছে আমাদের I2, তাহলে এখান থেকে যেটা বের হবে তার ডিরেকশন হবে এইটা। ব্যাটারি যেহেতু পজিটিভ প্রান্ত এইটা, তাহলে এখানে একটা ডিরেকশন পাবো আমরা। তাহলে এই কারেন্টটাকে যদি আমরা সহজভাবে লিখতে চাই তাহলে এখানে দেখা যাচ্ছে যে এইটার এটা যোগ হয়ে এই দিকে যাচ্ছে I2, তাহলে এখানে আমরা একটা I3-র মান দিয়ে দিলাম। I3 না বলে এটাকে আমরা I2 মাইনাস I1ও বলতে পারতাম, তাহলে I3 বলে দিলাম আমরা। তাহলে এখন আমরা কি করব, X এবং Y বিন্দুতে কাশ্যপের প্রথম সূত্র লিখব। তাহলে কাশ্যপের প্রথম সূত্র কি? প্রথম সূত্র সামেশন I ইজ ইকুয়াল টু 0। কোনো বিন্দুতে মিলিত প্রবাহ সমূহের মান বীজগণিতিক সমষ্টি 0। কোনো বিন্দুতে প্রবাহ সমূহের মিলিত বীজগণিতিক সমষ্টি 0। তাহলে বীজগণিতিক সমষ্টি 0 হতে গেলে নেগেটিভ এবং পজিটিভ থাকতে হবে, অর্থাৎ সামেশন I ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স বিন্দুতে তাহলে কি হচ্ছে, এই সামেশন I ইজ ইকুয়াল টু 0। তাহলে সেই ক্ষেত্রে ইনকামিং কারেন্টগুলোকে যদি আমরা পজিটিভ বলি, আউটগোয়িং কারেন্টগুলোকে যদি আমরা নেগেটিভ ধরি, তাহলে সেই ক্ষেত্রে I1 প্লাস I3 মাইনাস I2 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে কী হচ্ছে, সামেশন I ইজ ইকুয়াল টু 0 প্রথম সূত্র। প্রথম সূত্রে আর একটু বিশ্লেষণ করে বলতে পারি আমরা যে I1 প্লাস I3 ইজ ইকুয়াল টু I2। এই এখানে তোমরা লিখতে পারো যে ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট, এটাও কাশ্যপের সূত্র। ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট, তাহলে এটা হচ্ছে কি ইনকামিং কারেন্ট ইজ ইকুয়াল টু আউটগোয়িং কারেন্ট। ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট ইন এ জাংশন। হ্যাঁ, ইন এ জাংশন ইনকামিং কারেন্ট সমান আউটগোয়িং কারেন্ট, এটাও হচ্ছে আমাদের প্রথম সূত্রেরই একটা রূপ। তাহলে এখানে আমরা কি পেলাম, তাপগতি কাশ্যপের প্রথম সূত্র লিখতে পেলাম। আবার অনুরূপভাবে ওয়াই বিন্দুতেও দেখানো যায়। আবার ওয়াই বিন্দুতে সামেশন I ইজ ইকুয়াল টু 0। তাহলে ওয়াই বিন্দুতে ইনকামিংকে I2, তাহলে I1 আউটগোয়িং, তাহলে মাইনাস I1 মাইনাস I3 প্লাস I2 ইজ ইকুয়াল টু 0। বা দুই দিকে যদি করে দিই আমরা, তাহলে I1 প্লাস I3 ইজ ইকুয়াল টু I2। এক্ষেত্রেও দেখানো যাচ্ছে যে আউটগোয়িং কারেন্ট সমান ইনকামিং কারেন্ট, অর্থাৎ কাশ্যপের প্রথম সূত্র। তাহলে এক্স প্রান্ত এবং ওয়াই প্রান্তে উভয় প্রান্তেই আমরা হচ্ছে কাশ্যপের প্রথম সূত্রের সাহায্যে তাদের তড়িৎ প্রবাহের মধ্যে একটা সম্পর্ক দেখতে পেলাম। এবং সেই সম্পর্কটা কি, যে এক্স এবং ওয়াই প্রান্তে যে সমস্ত তড়িৎ প্রবাহগুলো মিলিত হচ্ছে তাদের বীজগণিতিক সমষ্টি 0। এবার আসছে আমাদের দ্বিতীয় সূত্র KVL। তাহলে প্রথম সূত্র আমরা ব্যাখ্যা করলাম, নিচে প্রথম সূত্রটা একটু বিবৃতি করে দিলেই হয়ে যাবে। দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা আমরা করতে চাই। এবার কাশ্যপের দ্বিতীয় সূত্র KIRCHOFF, কারশফস ভোল্টেজ ল, KVL, কারশফস ভোল্টেজ ল KVL। এখন এই কারশফস ভোল্টেজ লতে এসে কি হয়েছে, কারশফস ভোল্টেজ ল বলছে যে ইন এ লুপ, একটা মেশের ভিতরে, একটা লুপের মধ্যে, একটা আবদ্ধ জায়গার মধ্যে যে সমস্ত তড়িৎচালক শক্তি এবং বিভব পার্থক্য থাকবে তাদের বীজগণিতিক সমষ্টি 0। একটা নির্দিষ্ট লুপে বা মেশের মধ্যে, একটা নির্দিষ্ট লুপ বা মেশে একটি আবদ্ধ লুপ বা মেশে বিভব পার্থক্য ও
তড়িৎচালক শক্তি সমূহের বীজগাণিতিক সমষ্টি শূন্য হবে। এই অর্থাৎ সামেশান IR প্লাস ই ইজ ইকুয়াল টু 0। এখন ই বলতে ভিও বলতে পারি আমরা। এটাই হলো আমাদের তাপগতিবিদ্যা বলছি, কাশ্যপের দ্বিতীয় সূত্র কেভিএল। তাহলে কেভিএল প্রয়োগ করতে গেলে আমাদের লুপ তৈরি করতে হবে। তাহলে লুপ তৈরি করতে গেলে আমরা যদি কয়ের এই চিত্রটা ব্যবহার করি, এই চিত্রটার ক্ষেত্রে আমরা লুপের এই মান দিলাম, নাম দিলাম A B C D। তাহলে এই নামকরণ অনুসারে এখন আমাদের নির্দিষ্ট লুপে লুপে হচ্ছে কাশ্যপের দ্বিতীয় সূত্র প্রয়োগ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের বলছে যে নির্দেশনা যেটা খ নাম্বার প্রশ্নে, এই ক নাম্বার প্রশ্নের প্রয়োজনীয় চিত্র কাশ্যপের সূত্র অঙ্কন করে বর্ণনা করতে হবে এবং কাশ্যপের সূত্র দুটির বর্ণনা এবং গাণিতিক প্রকাশ এবং উপস্থাপনা করতে হবে। তাহলে প্রত্যেকটা স্তরে স্তরে আমাদের এটা দেখাতে হবে। তাহলে আমরা এখানে কয়টা লুপ পাচ্ছি? প্রথম লুপে যদি আমরা দেখি যে A B X Y, এ লুপে KVL প্রয়োগ করি। তো তোমরা জানো এখানে এই KVL লেখার সময় এই ভি যেটা, সেটাকে আমরা এখানে ই বলেছি। এই ভি এবং এখানে যে তড়িৎচালক এই বিভব পার্থক্যতা সৃষ্টি হবে আই এবং আর এর গুণফল, এই দুটার চিহ্নের ব্যাপারে কিন্তু আমাদের একটা স্বাধীনতা আছে। সেই স্বাধীনতাটা কি? যে যদি আমরা কোনো তড়িৎচালক শক্তিকে অতিক্রম করি, সেই অতিক্রম করার পরে তার শেষ যে চিহ্নটা সেই চিহ্নটা নেব। তাহলে যদি আমরা এ থেকে বিতে যাই তাহলে এর চিহ্ন কী হবে? এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে পজিটিভ। আর তড়িৎ প্রবাহের দিকে যদি কোনো রোধকে অতিক্রম করি তার বিভব হবে নেগেটিভ। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি V1 মাইনাস I1RS করে কি ফিগার 1.1-তে এইটাতে। তাহলে I1RS, তাহলে এই দিক দিয়ে যদি আসি আমরা তাহলে এটা কত হবে? মাইনাস V2, তড়িৎ প্রবাহের বিপরীত দিকে আসছি আমরা, তাহলে প্লাস I3R3, এইটুকুতে কিছু নেই, ইজ ইকুয়াল টু 0। ব্যাস, এটাই হয়ে গেল আমাদের কাশ্যপের দ্বিতীয় সূত্র। তাই এখন এইটাকে যদি আমরা একটু মডারেট করে লিখি তাহলে কি হবে? এই দুইটাকে যদি আমরা ওদিকে নিয়ে যাই তাহলে কত হবে? I1RS প্লাস I3R3 ইজ ইকুয়াল টু, এদিকেই থাকলো, তাহলে V1 মাইনাস V2। ব্যাস, এটা যেটা পাবো আমরা, এটা হলো এই লুপে KVL প্রয়োগ করে এই বর্তনীগুলোর সমাধান। বর্তনীর সমাধান বলতে আমরা যেটা বুঝি আই আর এদের মান নির্ণয় করা। তাহলে সেই মানগুলো আমরা এই সমীকরণ ব্যবহার করে বের করতে পারি। আবার এক্স সি ডি ওয়াই এক্স লুপে KVL প্রয়োগ করি। তাহলে কি হবে? এখান থেকে এটা আমরা এখান থেকে এটা কিছু নেই, এটুকু, তাহলে কি তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি আমরা, তাহলে মাইনাস I2RP, এখানে কিছু নেই, এদিকে আমরা তড়িৎ প্রবাহের দিকে যাচ্ছি I3R3, তাহলে মাইনাস I3R3, কোষকে অতিক্রম করার পর শেষ চিহ্নটা হচ্ছে কত? প্লাস, তাহলে V2 ইজ ইকুয়াল টু 0। বা এটাকে যদি আমরা একদিকে করে নিই তাহলে I2RP প্লাস I3R3 ইজ ইকুয়াল টু, এটা হলো আমাদের এই লুপটার ক্ষেত্রে KVL। আবার পুরো লুপটার ক্ষেত্রেও আমরা একটা KVL তৈরি করতে পারি, সেটা একটু দেখিয়ে দিই। এটা মুছে দিলাম আমরা প্রথম অংশটা। টোটালটার জন্য যদি দেখি আমরা যে A B X C D Y A লুপে KVL প্রয়োগ করি।
তাহলে সেক্ষেত্রে কী হবে? তাহলে সেক্ষেত্রে এটা তাহলে প্লাস V1 মাইনাস I1 RS মাইনাস I2 RP ইজ ইকুয়াল টু 0 বা I1 RS প্লাস I2 RP ইজ ইকুয়াল টু V1। তাহলে এটাও হচ্ছে আমাদের KVL এর মান। KVL থেকে আমাদের প্রবাহ এই কি বিভব এবং তড়িৎচালক শক্তির মান, এটাও হচ্ছে আমাদের বিভব এবং তড়িৎচালক শক্তির মান। তাহলে এই সমীকরণগুলোর প্রয়োজনীয়তা কি? KVL এবং KCL প্রয়োগ করে আমরা এই সার্কিট বা বর্তনীর সমাধান করতে পারি। সমাধান মানে ওই I1 I2 I3 R1 R2 R3 R4 R5 এদের মান নির্ণয় করতে পারি আমরা। তাহলে সেটাকেই বলা হয় বর্তনীর সমাধান। তাহলে এটি হলো আমাদের বর্তনী থেকে কারশফের সূত্রের প্রয়োগ এবং বর্ণনা। ঠিক আছে, এবার আমাদের খ নাম্বার প্রশ্নে বলছে, এটা মুছে দিই আমরা এবার। এটা ফিগার 1 ছিল আমাদের, এবার খ নাম্বারে যাচ্ছি আমরা। বলছে এই V1 এর পোলারিটি চেঞ্জ করে দেওয়া হলো। V1 এর পোলারিটি যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে সেই ক্ষেত্রে আমাদের তড়িৎ প্রবাহের অভিমুখ বা বর্তনীটা কেমন হবে সেটা চিত্র এঁকে দেখাও। হ্যাঁ, কতে অঙ্কিত চিত্রের যে সংযোগ ছিল দেওয়া হয়েছিল সেই সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের কীরূপ পরিবর্তন হবে শুধু চিত্র এঁকে দেখাতে হবে। তাহলে V1 এর অভিমুখ পরিবর্তন করা হলো। V1 এর অভিমুখ পরিবর্তন করা হলো এটা। তাহলে আমাদের এই ফিগার 1কেই আমরা মডারেট করি। তাহলে ফিগার 1 ছিল এইটা, তাহলে এখন এইটাকে যদি আমরা, এটা ফিগার 1 এইটা, তাহলে এইটাকে যদি আমরা এখন মডারেট করি যে এই ছিল এই, এটা হলো আমাদের V2, এটা হলো R3, এটা হলো RP, এটা হলো RS। এই জায়গায় এসে আমাদের এই V1 কী হবে, এর পজিটিভ ছিল এদিকে, এখন নেগেটিভ চলে আসবে এদিকে। এটা হলো আমাদের V1। তাহলে এই অবস্থায় তড়িৎ প্রবাহের অভিমুখগুলো কেমন হবে সেটা আমাদের চিত্র আঁকতে বলছে। তাহলে এখন যেহেতু পজিটিভ চেঞ্জ হয়ে গেছে, তাহলে এই প্রবাহের অভিমুখ এইটা হবে I1, এটা I1। তাহলে এখানে কিন্তু আমাদের ঠিকই সেই I3 থাকবে, কারণ এই ব্যাটারিটার কোনো পোলারিটি চেঞ্জ করিনি আমরা। এটা হলো X প্রান্ত, এটা হলো আমাদের Y প্রান্ত। তাহলে এই I3, তাহলে I3 যদি এটা হয় তাহলে এখন আমাদের এই I1 এখানে আসছে, তাহলে I3 এখানে আসছে, তাহলে এখানে কে আসছে? এখানে তো আমাদের I2 দেওয়াই ছিল, সেই I2 এর তো কোনো পরিবর্তন করছি না আমরা। তাহলে এই I2 এখানে আসলো, তাহলে এই I2 এখানে আসছে, I3 এটাই হলো আমাদের পরিবর্তিত চিত্র। তাহলে এক্ষেত্রে X বিন্দুতে এইদিকে তাহলে I1, তাহলে X বিন্দুতে KCL যদি আমরা লিখি তাহলে কি হবে? KCL যদি লিখি তাহলে ইনকামিং আউটগোয়িংয়ের জাস্ট পোলারিটিটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের হবে যেটা মাইনাস I1 মাইনাস I2 প্লাস I3 ইজ ইকুয়াল টু 0। এই ইনকামিং আর আউটগোয়িং কারেন্ট চেঞ্জ হয়ে যাবে। Y বিন্দুতে যদি আমরা KCL লিখি তাহলে সেক্ষেত্রে কী হবে, Y বিন্দুতে ইনকামিং I1 I2, তাহলে I1 প্লাস I2 মাইনাস I3 ইজ ইকুয়াল টু 0। এই জাস্ট এইটা আমরা দেখাতে পারি। তাহলে এইটা হলো আমাদের পরিবর্তিত চিত্র ফিগার 1.2। এই ফিগার 1.2 হচ্ছে আমাদের খ নাম্বারের চিত্র। যদি আমরা ব্যাটারির পোলারিটিটা চেঞ্জ করে দিই তাহলে সেই অবস্থায় এই চিত্রটা হবে, এবং এই চিত্র হলে কি হবে, আমাদের KCL এর মানটা দুইটাই প্রয়োগ করে জাস্ট দেখিয়ে দিলাম আমি। ঠিক আছে, তাহলে এটাই হলো আমাদের খ নাম্বার প্রশ্নের উত্তর।
গতে এসে কি বলছে, গ নাম্বারটা একটু ভিন্ন রকম এসছে, যে এই চিত্রটা আমাদের আর প্রয়োজন নেই, এখন আমরা একটা ভিন্ন অবস্থায় যাচ্ছি এখান থেকে। আচ্ছা, ঘ নাম্বারে এসে গ নাম্বারে এসে বলা হচ্ছে যে স্বাভাবিক এখানে একটা উদ্দীপক ধরে নেওয়া হয়েছে, যে দুইটা ব্যাটারি নেওয়া হলো, ব্যাটারির প্রতি ব্যাটারির তড়িৎ চালক শক্তি দেওয়া আছে ই ইজ ইকুয়াল টু কয়টা, কত, 12 ভোল্ট, 12 ভোল্ট দুইটা দেওয়া আছে। তাহলে ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ, এটাকে আমরা এস লিখছি, এস সমান হচ্ছে 0.5 ওহম। কারণ হচ্ছে এইটাতে একটা বাল্ব ব্যবহার করা হয়েছে, সেই বাল্বের রোধ আবার হচ্ছে ছোট হাতের আর দ্বারা লেখা আছে, এই জন্য আমরা অভ্যন্তরীণ রোধকে ছোট হাতের আর লিখছি না। তাহলে বর্তনীর বহিরোধ, এক্সটার্নাল রেজিস্ট্যান্স যেটা আর, এইটার সমান দেওয়া আছে 4.5 ওহম। আর ব্যাটারির সংখ্যা যেটা, ব্যাটারির সংখ্যা n ইজ ইকুয়াল টু দেওয়া আছে 2, ব্যাস এইটুকু আমাদের এখানে দেওয়া আছে একটা। এবার গ নাম্বার এসে বলছে যে বর্তনীতে ব্যাটারির শ্রেণী সংযোগের ক্ষেত্রে তড়িৎ প্রবাহের মান কত হবে। যেহেতু দুইটা ব্যাটারি আছে, তাহলে এই দুইটা ব্যাটারিকে আমরা শ্রেণী সংযোগেও যুক্ত করতে পারি, সমান্তরাল সংযোগেও যুক্ত করতে পারি। তাহলে এইটা ছিল আমাদের অভ্যন্তরীণ এই বহিরোধ, এটা আমরা দেখাচ্ছি। তাহলে এখানে এর অভ্যন্তরীণ রোধ কত, এস, এটার মান কত, 12 ভোল্ট, এটা হলো আমাদের বহিরোধ শ্রেণীতে যুক্ত অবস্থায়। তাহলে এই অবস্থায় আমাদের বের করতে হবে কি, আইএস, আইএস এর মান বের করবো আমরা। তাহলে এটা হলো আমাদের ই, এটা হলো আমাদের ই, এর অভ্যন্তরীণ রোধও যা, এর অভ্যন্তরীণ রোধও তাই। তাহলে কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ, কোষের শ্রেণী সমবায়ের ক্ষেত্রে প্রবাহ, তাহলে আইএস ইজ ইকুয়াল টু, এটা কি জানি আমরা, আইএস ইজ ইকুয়াল টু এন ই ডিভাইডেড বাই আর প্লাস এন এস। এই এসকে আমরা অন্যান্য জায়গায় ছোট হাতের আর দ্বারা লিখে থাকি, কিন্তু এখানে এস লিখলাম ওই ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ ছোট হাতের আর বলে। তাহলে এই ক্ষেত্রে আমাদের আইএস সমান কত হবে, আইএস ইজ ইকুয়াল টু এন এর মান কত, 2 × 12 ডিভাইডেড বাই 4.5 প্লাস 2 × 0.5, বা আইএস ইজ ইকুয়াল টু 4.3636 অ্যাম্পিয়ার। ব্যাস এটাই হয়ে গেল আমাদের আইএস এর মান। ঠিক আছে, এটাই হয়ে গেল আমাদের আইএস এর মান। তাহলে খ নাম্বার, এই গ নাম্বারে আমাদের এটাই বের করতে বলেছে, যে গ নাম্বারে বর্তনীর শ্রেণী সংযোগের ক্ষেত্রে প্রবাহের মান নির্ণয় করো। এখন বলছে যে এই অবস্থায় এর সঙ্গে কি করেছে, একটা খ নাম্বারে যাচ্ছে আমরা, ক খ গ ঘ। তাহলে ঘয়েও এই সংযোগগুলো সব ঠিক আছে। ব্যাটারির এই বাল্বের অভ্যন্তরীণ রোধ, বাল্বের রোধ এইটা সমান হচ্ছে ছোট হাতের আর। তাহলে এই ছোট হাতের আর বাল্বটাকে কি করা হচ্ছে, এই ব্যাটারিগুলোর সাথে একবার শ্রেণীতে যুক্ত করা হচ্ছে, ব্যাটারিগুলো তাদের ক্ষেত্রে একবার সমান্তরালে যুক্ত করা হচ্ছে। তাহলে শ্রেণী বা সমান্তরালের ক্ষেত্রে যুক্ত করলে সেই অবস্থায় কি বের করতে হবে, যে কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে,
কোন ক্ষেত্রে বাল্বটি বেশি উজ্জ্বল হবে। এখন বাল্বের উজ্জ্বলতা কিসের উপর নির্ভর করে? ক্ষমতার উপরে। যেমন আমরা বলি যে 60 ওয়াটের একটি বাল্ব আর 100 ওয়াটের একটি বাল্ব, তাহলে পাওয়ার কনজামশন হচ্ছে এর 60 ওয়াট, এর হচ্ছে 100 ওয়াট। তাহলে এই দুইটার মধ্যে কার উজ্জ্বলতা বেশি হবে? যার ওয়াট বেশি তার উজ্জ্বলতা বেশি হবে। তাহলে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে আমাদের পাওয়ার দেখতে হবে, আর সমান্তরাল সংযোগের ক্ষেত্রে আমাদের এই পাওয়ারটা আমরা হিসাব করব। তাহলে এই দুই পাওয়ারের ক্ষেত্রে যে পাওয়ারটা বেশি হবে যে ক্ষেত্রে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের বাল্বের উজ্জ্বলতা বেশি হবে। তাহলে দেখতে হবে আমাদের পাওয়ার কোনটার ক্ষেত্রে কত। ঠিক আছে, তাহলে শ্রেণীতে যুক্ত হলে বাল্বের ক্ষমতা PS ইজ ইকুয়াল টু IS স্কোয়ার R, আর সমান্তরালে যুক্ত হলে বাল্বের ক্ষমতা PP ইজ ইকুয়াল টু IP স্কোয়ার R। তাহলে এই PS এবং PP সমান্তরাল এবং শ্রেণীতে যুক্ত অবস্থায় কোন এই ক্ষমতা বেশি হবে, সেই ক্ষেত্রে বেশি উজ্জ্বলতা দেখাবে আমরা। তাহলে গ থেকে IS ইজ ইকুয়াল টু কত পেয়েছি আমরা? 4.3636 অ্যাম্পিয়ার। এখন কোষের সমান্তরাল ক্ষেত্রে প্রবাহ, সমান্তরাল ক্ষেত্রে প্রবাহ কত হবে? আচ্ছা, এইখানে আমাদের একটু চেঞ্জ হবে মানটা। কোষের এখন শ্রেণীর ক্ষেত্রে প্রবাহ, আগের ওই মানটা থাকবে না আমাদের। প্রবাহ IS ইজ ইকুয়াল টু কত হবে আসলে? IS ইজ ইকুয়াল টু আমাদের মূল প্রবাহের ক্ষেত্রে ওই যে NE, যেটা NE ডিভাইডেড বাই এই যে R ছিল, এই R এর সঙ্গে আমাদের এই ছোটো আরটা যোগ হবে প্লাস NS। এই তাহলে এই টোটালটা হচ্ছে কি, আমরা যদি S ধরি, তাই না, টোটালটাকে যদি আমরা S ধরি তাহলে কি বলবো আমরা? IS ইজ ইকুয়াল টু, ওকে থাক, দরকার নেই, মূল প্রবাহটা আমরা রেখে দিই। তাহলে গ থেকে যেটা পেলাম আমরা, IS 4.3636 অ্যাম্পিয়ার। আর সমবায় সমান্তরাল ক্ষেত্রে প্রবাহ IP ইজ ইকুয়াল টু NE ডিভাইডেড বাই NR প্লাস S। NR প্লাস S। NR প্লাস S। তাহলে এখানে আমাদের IP এর মান কত বের করতে পারি আমরা? 2 × 12 ডিভাইডেড বাই 2 × 4.5 প্লাস 0.5। তাহলে IP ইজ ইকুয়াল টু যেটা মান পাচ্ছি আমরা, সেটা হচ্ছে IP এর মান আমাদের হচ্ছে 2.526 অ্যাম্পিয়ার। তাহলে এইটা এখন ওই PS বাই PP যদি করি আমরা, এখন PS বাই PP ইজ ইকুয়াল টু কত? IS স্কোয়ার R ডিভাইডেড বাই
আইপি স্কোয়ার আর 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 কেটে গেল। তাহলে দেখা যাচ্ছে যে তাহলে এখানে আইএস ইজ গ্রেটার দ্যান আইপি, অতএব পিএস ইজ গ্রেটার দ্যান পিপি। সুতরাং সমান্তরাল অপেক্ষা শ্রেণীতে যুক্ত অবস্থায় উজ্জ্বলতা বাড়বে, উজ্জ্বলতা বাড়বে। এখন বলছে 15 নম্বর, যেটা কোন শর্তে ব্যাটারির দুই রকম সমবায়ের ক্ষেত্রেই বাল্বটি একই রকম উজ্জ্বলতা দেখাবে। তাহলে শ্রেণীতে আইএস ইজ ইকুয়াল টু NE ডিভাইডেড বাই R প্লাস NS, আর সমান্তরাল ক্ষেত্রে IP ইজ ইকুয়াল টু NE ডিভাইডেড বাই NR প্লাস S। তাহলে উভয় ক্ষেত্রে ক্ষমতা সমান, তাহলে ক্ষমতা সমান হলে বাল্বের উজ্জ্বলতা সমান হবে। তাহলে সেক্ষেত্রে পিএস ইজ ইকুয়াল টু পিপি, তাহলে পিএস সমান কত, আই স্কোয়ার, বাল্বের রোধ কত আর, ইজ ইকুয়াল টু আইপি স্কোয়ার আর, আর চলে গেল, বর্গকে বর্গমূল করে দিলাম। এখন তাহলে থাকছে কি আইএস আর আইপি, তাহলে আইএস সমান আইপি হতে হবে। তাহলে আইএস সমান আইপি হতে গেলে কি হতে হবে, NE ডিভাইডেড বাই আর প্লাস NS ইজ ইকুয়াল টু NE ডিভাইডেড বাই NR প্লাস S। তাহলে NE উভয় পক্ষ থেকে চলে গেল। তাহলে এখন যেটা থাকছে সেটা হচ্ছে যে NR প্লাস S ইজ ইকুয়াল টু R প্লাস NS। তাহলে একদিকে করে নিলাম আমরা। তাহলে NR মাইনাস R ইজ ইকুয়াল টু NS মাইনাস S। তাহলে R যদি আমরা কমন নিই তাহলে N মাইনাস 1, এখানে S যদি আমরা কমন নিই N মাইনাস 1, তাহলে R ইজ ইকুয়াল টু S। এইটা যদি হয়, এই শর্তে আমাদের হচ্ছে বাল্বের উজ্জ্বলতা সমান হবে। এখন এই শর্ত যদি আমরা 1 নম্বরে বসাই আইএস এর জায়গায়, তাহলে কী হবে, আর ইজ ইকুয়াল টু এস। তাহলে এখানে আর বসালাম, তাহলে আর প্লাস এনআর। এখানে যদি আমরা আর ইজ ইকুয়াল টু এস বসাই তাহলে আর প্লাস এনআর, তাহলে আইপি সমান আইএস হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে বাল্বের উজ্জ্বলতা সমান হতে হবে, অর্থাৎ প্রতিটি কোষের অভ্যন্তরীণ রোধ বহিরোধ এর সমান হলে বাল্বের উজ্জ্বলতা সমান হবে। এটা বাল্বের রোধটাকে ইন কাউন্টে নিয়ে এসেও আমরা তড়িৎ প্রবাহের মান বের করে দেখাতে পারি, সেক্ষেত্রেও একই রেজাল্টই আসবে। ঠিক আছে, সেক্ষেত্রেও আমাদের একই রেজাল্টই আসবে। এখন বলছে যদি প্রবাহ মাত্রা 25% হ্রাস পায়, বাতিটির উজ্জ্বলতা শতকরা কত ভাগ হ্রাস পাবে? হ্যাঁ, 6 নাম্বার প্রশ্ন।
তাহলে আদি প্রবাহ বা প্রাথমিক প্রবাহ সমান I1, পরিবর্তিত প্রবাহ কত I2 ইজ ইকুয়াল টু কত হবে I1 মাইনাস I1 ইন্টু 20%, এটা 25 কমিয়ে দেওয়া হলো। বলছে যদি তড়িৎ প্রবাহের মান 25% কমে যায়, তাহলে 25% কমে গেল মানে এইটা, তাহলে কত 0.75 I1, এটা I2 এর মান 0.75 I1, 0.75 I1। তাহলে এই ক্ষেত্রে ক্ষমতার মান কি পরিবর্তিত হচ্ছে সেটা দেখতে হবে আমাদের। তাহলে প্রাথমিক অবস্থায় ক্ষমতা, তাহলে প্রাথমিক, কারণ উজ্জ্বলতা তো নির্ভর করবে বাল্বের সেটা হলো ক্ষমতার উপরে, তাহলে প্রাথমিক ক্ষমতা P1 ইজ ইকুয়াল টু I1 স্কোয়ার আর I1 স্কোয়ার, আর পরিবর্তিত ক্ষমতা কত হবে P2 ইজ ইকুয়াল টু I2 স্কোয়ার আর, তাহলে I2 এর মান কত 0.75, তাহলে 0.75 I1 স্কোয়ার আর, তাহলে কোন মানটা বেশি সেটা দেখলেই হয়ে গেল। তাহলে এখন P2 বাই P1 ইজ ইকুয়াল টু, P2 বাই P1 ইজ ইকুয়াল টু কত হবে 0.75 স্কোয়ার I1 স্কোয়ার আর ডিভাইডেড বাই I1 স্কোয়ার আর, কেটে গেল। তাহলে P2 সমান হচ্ছে কত 0.75কে বর্গ করলে 0.5625, 0.5625 P1, তাহলে একটা নম্বর। তাহলে এখান থেকেই দেখা যাচ্ছে যে P1 ইজ গ্রেটার দ্যান P2, P1 ইজ গ্রেটার দ্যান P2, P1 ইজ গ্রেটার দ্যান P2, এখানে P1 ইজ গ্রেটার দ্যান P2। তাহলে কি প্রাথমিক অবস্থায় উজ্জ্বলতা বেশি হবে, তাহলে কত পার্সেন্ট কমবে, তাহলে বাল্বের ক্ষমতা কত থাকবে, তাই না? বাল্বের ক্ষমতা হ্রাস যদি আমরা দেখি, ক্ষমতা হ্রাস এটা সমান তাহলে কত হবে P1 মাইনাস P2 ডিভাইডেড বাই P1 ইন্টু 100%, এই শতকরাই বের করে দিই একবারে। তাহলে P1 এর মান কত, P1 এর মান, তাহলে P1 মাইনাস P2 এর মান হচ্ছে 0.5625 P1 ডিভাইডেড বাই P1 ইন্টু 100 সমান হচ্ছে কত 43.75, 43.75%, অর্থাৎ প্রবাহ 25% কমলে বাল্বের উজ্জ্বলতা 43.75% কমে যাবে। এটা হয়ে গেল আমাদের 6 নাম্বার প্রশ্নের উত্তর, এবং এটাই শেষ, তাই না? ঘ নাম্বার প্রশ্ন যেটা আমরা আলোচনা করলাম, এটার উত্তরটা না মানে পদ্ধতিগত ভিন্নতা আসতে পারে, এটা তোমরা দেখে নিতে পারো, এটাও ঠিক আছে। অন্য কোনোভাবে যদি কেউ আমরা করি সেটাও ঠিক আছে। ওকে, তাহলে এই আমাদের মোটামুটি আলোচনা। তোমরা এগুলো দেখো, বোঝো এবং নিজের মতো করে সুন্দর করে উপস্থাপন করো। ভালো থাকো, আল্লাহ হাফিজ।